নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। এতদিন পর্যন্ত আমরা জাল পাসপোর্ট দেখেছিলাম, জাল ভোটার কার্ড দেখেছিলাম, ভুয়ো ভোটার কার্ডের কথা শুনেছি, তার পাশাপাশি জাল বার্থ সার্টিফিকেট অবধি জানতাম। কিন্তু এবার জানা যাচ্ছে মাত্র 15,000 টাকার প্যাকেজ, আর তাতেই পাওয়া যাচ্ছে রীতিমতো ভারতীয় নাগরিকত্ব। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এসেছে। স্বাভাবিকভাবেই দেশের ইন্টারনাল সিকিউরিটি যেমন প্রশ্নের মুখে, তার পাশাপাশি রাজনৈতিক তরজাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে চাকরিহারারা তারা কিন্তু ইতিমধ্যেই শিক্ষা সচিবের সঙ্গে গতকাল বৈঠক করেছেন, যদিও সমাধান কিন্তু মেলেনি, তারা সন্তুষ্ট হতে পারেননি। অন্যদিকে সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। যেভাবে একজন সরকারি আধিকারিক, তাকে সাসপেন্ড করা হয়েছে এই ভুয়ো ভোটার তালিকায় নাম যোগ করার অভিযোগের ভিত্তিতে। আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন জয় মল্লিক, আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো মাত্র 15,000 টাকার প্যাকেজে কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাচ্ছে। কালীঘাটে একটি গাড়ি দুর্ঘটনা, আর তাকে এসকালেট করেই কিন্তু এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। দেখুন, হ্যালো টাকা পাও ভারতীয় নাগরিকত্ব, রীতিমতো ট্যুর প্ল্যানের মতো প্যাকেজ। বাংলাদেশের ফরিদপুর থেকে একেবারে উত্তর 24 পরগনার নেজাট বাংলাদেশি আজাদ ভারতীয় সেজে দিব্যি থাকছিলেন এ রাজ্যে। পুলিশ সূত্রে খবর, মাত্র 15,000 টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন আজাদ শেখ। 2023-এর অক্টোবরে উত্তর 24 পরগনার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন তিনি। ভারতে ঢোকার পর মিডলম্যানের সঙ্গে যোগাযোগ করেন। এই মিডলম্যানই আজাদের পরিচয় করিয়ে দেয় নেজাটের বাসিন্দা জাফর আলী শেখের সঙ্গে। সূত্রের খবর, নেজাটের বাসিন্দা জাফর আলী শেখের বাড়িতে থাকতে শুরু করে আজাদ শেখ। জাফর আলী শেখ তাঁকে পরিচয় দেন নিজের দাদা হিসাবে, আর জাফর আলী শেখের মা বাবাকে নিজের মা বাবা বলে পরিচয় দেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই ভাড়া করা পরিবার দেখিয়েই ভারতীয় নথি তৈরি করে নেন আজাদ। তৈরি হয়ে যায় আধার কার্ড, প্যান কার্ড, এমনকি কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও। ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারপর এ রাজ্যে গাড়ি চালাতে শুরু করেন। গত রবিবার পুলিশ অফিসারের গাড়িতে ধাক্কা না মারলে হয়তো কোনোদিনই সামনে আসতো না আজাদের আসল পরিচয়। আগে সিপিএম সরকার চাইতো অনুপ্রবেশ হোক, ওদের ভোটে আমরা জিতবো, আর এখন তৃণমূল কংগ্রেস চাইছে অনুপ্রবেশ হোক, অনুপ্রবেশকারীদের ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। যে কারণে আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। এখানে বসেই তো আধার কার্ড তৈরি হচ্ছে। সরকার কি করছে? পুলিশ কি করছে? কিচ্ছু করার নেই। তার কারণ পুলিশের ওপর স্ট্যান্ডিং অর্ডার আছে, এদের কিচ্ছু করা যাবে না, কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। বিজেপি যদি পশ্চিমবঙ্গে তৃণমূলের দিকে অভিযোগ করে, তাহলে কদিন আগে যে আগরতলা স্টেশনে বাংলাদেশি ধরা পড়লো, রোহিঙ্গা ধরা পড়লো, তো বাংলাদেশ থেকে তো ত্রিপুরায় গেছিল, ত্রিপুরা থেকে ট্রেন ধরছিল, ট্রেন ধরে তারা একটা গ্রুপ যাচ্ছিল দিল্লি, আর একটা গ্রুপ আসছিল কলকাতা। আচ্ছা ভাবুন, ওইখানে অ্যারেস্ট হয়েছে বলে যদি অ্যারেস্ট না হয়ে এই কলকাতায় বা দিল্লিতে জনবহুল এলাকায় মিশে যেত, তারপরে সেটা গিয়ে রাজ্য সরকারের ঘাড়ে চাপতো। এইভাবে আরও কত ঢুকে গেছে সে তো আমরাও জানি না। পুলিশ সূত্রে খবর, 18ই মে ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন নেতাজিনগর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুসেন দাস। কালীঘাটে তাঁর গাড়িতে ধাক্কা মারে আরেকটি গাড়ি। গাড়িটি চালাচ্ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তাঁর লাইসেন্স। তদন্তে নেমে দেখা যায় জাল নথি দিয়ে বানানো হয়েছে ড্রাইভিং লাইসেন্স। আগামী 3রা জুন পর্যন্ত আজাদকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখের কাছ থেকে আরও কোনো মিডলম্যানের তথ্য পাওয়া যায় কিনা সেদিকেই নজর রয়েছে তদন্তকারীদের। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সমীরবাবুকে দিয়ে আমি এই পর্বে আলোচনা শুরু করব। সমীরবাবু, আজাদ শেখ হোক, আজাদ মল্লিক হোক, আমরা তানিয়া পারভিন দেখেছি, আমরা জাভেদ আহমেদ মুন্সি দেখেছি, আমরা সাদ রাডি দেখেছি, সে জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী, পরিচয় যাই হোক না কেন, সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কারোর কাছে রয়েছে জাল পাসপোর্ট, কারোর কাছে রয়েছে ভুয়ো ভোটার কার্ড। একটা নয়, একাধিকবার 10 বছরের বেশি সময় ধরে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বাস করছে। দক্ষিণ 24 পরগনা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে। রাজ্য সরকার কিছুই জানে না। আজকে শুধুমাত্র 15,000 টাকার বিনিময়ে একটা ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাচ্ছে বলে সব দায়িত্ব ভারত সরকারের। এখানে মিডলম্যান যদি না থাকে আদৌ কি সম্ভব?
দেখুন, জালির তো চরিত্র হয় না, জালির চরিত্র জাল করবে তারা এরকমভাবেই কাজ করবে, তারা তো সাধারণ জীবনযাপনের মধ্যে এগুলো নিয়ে ফেলেছে। এখন যে প্রশ্নটা হচ্ছে অনুপ্রবেশকারী, কোথাকার অনুপ্রবেশকারী? বাংলাদেশ। পরিষ্কার বলা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকছে, অর্থাৎ ওখানে একটা আমাদের বিএসএফ বলে বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম এবং প্রধান দায়িত্ব। স্বাভাবিকভাবে আমি বলছি না যে পুলিশের দায়িত্ব কম, কিন্তু এই পুলিশই কিন্তু যখন এই দুর্ঘটনার কবলে পড়লো গাড়িটা 18ই মে, স্বাভাবিকভাবে সেইখানে সমস্ত কিছু চেকিং করে কিন্তু এই আজাদ শেখ বাংলাদেশের নাগরিক তাকে কিন্তু ধরা পড়লো। স্বাভাবিকভাবে যখন একটা ঘটনা ঘটেছে, দেখুন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে যা যা জালি করার সমস্ত দেশে পারদর্শী। স্বাভাবিকভাবে এখানে মদত না থাকলে সেই একের পর এক ড্রাইভিং লাইসেন্স থেকে ভিতরে কোথাও না কোথাও ভূত আছে। আমি আপনার সঙ্গে একমত, সব সম্ভব। আপনার সাথে আমি একমত, সোর্সের ভিতরে ভূত নিশ্চয়ই আছে, কারো না কারোর সাথে যোগাযোগ আছে। প্রশাসনের যে একটা অংশের সঙ্গে যোগাযোগ নেই এটা উড়িয়ে দেওয়া যাবে না। তবে প্রথম দায়িত্ব কিন্তু ওই বর্ডার সিকিউরিটি ফোর্সের, বিএসএফ এর, তাদের সঙ্গে কোনো মিডলম্যানের কাজ কিভাবে তারা অনুপ্রবেশ করছে, তারা কোনো টাকা পয়সা নিয়ে ঢোকাচ্ছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। একেবারে উত্তরকন্যা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিঃসন্দেহে দায় দায়িত্ব বিএসএফ এর, কিন্তু তার পাশাপাশি কিন্তু ডিএমএসপি তাদেরও সতর্ক থাকতে হবে। আমি জয় মল্লিকের কাছে এই জায়গায় যাব। জয়, ভারতীয় নাগরিকত্ব প্রশ্নটা যখন আজকে এত বড় জায়গায় চলে গিয়েছে, নিঃসন্দেহে ভারত সরকারের কি দায়িত্ব, তারা কি দায়িত্ব পালন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেন বিএসএফ কাকে রিপোর্ট করে, হোম মিনিস্ট্রিকে রিপোর্ট করে, সমস্ত এজেন্সিগুলো অমিত শাহ নিয়ে রেখেছেন এবং একেবারে বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগের তীর কিন্তু থাকে অমিত শাহর দিকে। এখানে একদিকে বিএসএফ এর ভূমিকা যেমন প্রশ্নের মুখে পড়বে, তেমন সামগ্রিকভাবে একের পর এক এই জাল ভোটার কার্ড, পাসপোর্ট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, এত জালের অভিযোগ যখন পশ্চিমবঙ্গ থেকে উঠছে, একের পর এক জঙ্গি যোগ যখন পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যাচ্ছে, তখন এখানেই বা বাড়তি নজরদারি নয় কেন? একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রথম দিনই পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহজি পরিষ্কার বলেছেন যে প্রায় 450 কিলোমিটারের উপরে ফেন্সিং কিন্তু দেওয়া হয়নি এবং সেইখানে দেওয়ার জন্য প্রায় 12টা অফিসিয়াল রিমাইন্ডার এমএইচএ থেকে পাঠানো হয়েছে রাজ্যকে যে আপনারা জমি দিন, কিন্তু তৃণমূল সরকার কিন্তু সেই জমি দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটার এবারে আমি আসছি বিষয়টা। সেটা হচ্ছে দেখুন, বারবার এর আগে শেখ সাহেব মনে আছে, দুটো ভোটার কার্ড, সে অলরেডি ওই দুটো ভোটার কার্ড দিয়ে দু জায়গায় ভোট দিয়ে দিয়েছে নির্বাচনে। আজকেও কিন্তু একই জিনিস দেখছি, যে ব্যক্তি আজকে অ্যারেস্ট হলো এর ব্যক্তিরও দুটো ভোটার কার্ড আছে, এছাড়া সে ভোটার কার্ড ছাড়া প্যান কার্ড, আধার কার্ড সবকিছু বানিয়ে নিয়েছে। এবং এখন জানা যাচ্ছে যে অলরেডি প্যাকেজ সিস্টেম আছে। প্যাকেজ সিস্টেমের মধ্যে দুটো জিনিস বলে দিই, ভেরিফিকেশন এবং অ্যাড্রেস প্রুফ। এই অ্যাড্রেস প্রুফ কারা দেয়? তৃণমূল লোকাল নেতা, পঞ্চায়েত যারা আছেন তারা লিখে দিচ্ছে তাদের প্যাডে যে হ্যাঁ এই ব্যক্তি এখানে থাকেন, এখান থেকে এই ডকুমেন্টের বেসিসেই কিন্তু এইগুলো আপলোড হচ্ছে পোর্টালে। অন্যদিকে যখন ভেরিফিকেশনে যাচ্ছে তখন এটা আদপেও কিন্তু ওই অবধি পৌঁছাচ্ছে না, কারণ পুলিশ ভেরিফিকেশন যখন হচ্ছে পুলিশ বলে দিচ্ছে হ্যাঁ আমি জানি এই ব্যক্তি এখানে থাকে, আদৌ সে হয়তো সেখানে থাকে না। তাহলে পুলিশ জানা সত্ত্বেও যে ওখানে থাকে না, সে পুলিশ ভেরিফাই করছে। একেবারে গ্রাউন্ড লেভেলে যেখানে পুলিশের দায়িত্ব সেখানে পুলিশের নেগলিজেন্স রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই প্রশ্নটাও নিঃসন্দেহে উঠবে, সমীরবাবু বলবেন, সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের প্রসঙ্গ যখন ওঠে তখন একেবারে হায়ার অফিসিয়ালসরা তারা সবকিছু ছানবিন না করেই কি তাহলে পুরোটা অ্যাপ্রুভ করে দেন? বেশ, এই আজাদ শেখ যার কথা হচ্ছে, কিভাবে সে পুলিশের জালে ধরা পড়লো এবার আপনাদের দেখাই। পুলিশ সূত্রে কি খবর রয়েছে? 18ই মে ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন নেতাজিনগর থানার এসআই সুসেন দাস। কালীঘাটে তার গাড়িতে ধাক্কা মারে আজাদ শেখের গাড়ি, বাজেয়াপ্ত করা হয় তার লাইসেন্স, আর সেখান থেকেই জানা যায় যে জাল নথিপত্র দিয়ে সেই সমস্ত লাইসেন্স বানানো হয়েছিল। অভিযুক্ত আজাদ শেখ কিন্তু আসলে ভারতীয়ই নন। 2023-এর অক্টোবরে তিনি উত্তর 24 পরগনার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। আমি এই জায়গায় শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এই প্যাকেজ, পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই প্যাকেজ সম্পর্কে অনেক দিন আগে থেকে অবগত। সেই 2022-23 সালে যখন সেই চাকরি বিক্রির প্রথম তথ্য সামনে এলো তখন আমরা দেখেছিলাম কিভাবে রেড চার্ট ধরে ধরে একের পর এক পোস্ট বিক্রি হয়েছে। আর এবার দেখা যাচ্ছে মাত্র 15,000 টাকা যে কোনো মানুষ দিতে পারবেন। ভারতীয় নাগরিকত্ব এত সস্তা হয়ে গেল, জিনিসটা কি শুধু লজ্জার, নাকি তার পাশাপাশি নিরাপত্তা নিয়েও চরম আশঙ্কার একটা জায়গা তৈরি হয়েছে? দুটো শব্দে পশ্চিমবঙ্গবাসী খুব পরিচিতি লাভ করছিল শিক্ষা মহলের, যোগ্য আর অযোগ্য, কে যোগ্য আর কে অযোগ্য। আর প্যাকেজ, এই প্যাকেজেই কিন্তু অযোগ্যরা চাকরি পেয়েছে, আর সেই প্যাকেজে নাগরিকত্ব, সেই প্যাকেজে ভুয়ো ভোটার। পশ্চিমবঙ্গবাসীরা কি ভাবছে? এই দিনের পর দিন এইভাবে মানুষকে বিপদে চালিত করা হচ্ছে। আজকে যে নাগরিকত্ব নেওয়া হয়,
যে ভারতীয় নাগরিকত্ব বলুন, পাসপোর্ট বলুন আর ভুয়ো ভোটারই বলুন, যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো কিন্তু নিচ থেকে উঠে আসে। আর কারা দেখে না, পঞ্চায়েত কর্মী কিংবা সরকারি কর্মচারী, তারা ডিএমকে পর্যন্ত যায়। সেই ডিএম পাস না করলে যেমন ভোটার তালিকায় নাম পাস করা হয় না, তেমনি নাগরিকত্ব পাওয়া যায় না। তা সেগুলো আসে কি করে, সেগুলো হয় কি করে? এগুলো তার মানে প্যাকেজ তৈরি করা হয়েছে। শাসক দল, সরকার এগুলো দেখেন না, নজরদারি নেই। আসলে নজরদারি তারা করতে চান না, সেই জন্য নেই। আজকে বিএসএফ অবশ্যই দায়ী। বিএসএফ এর কাছ থেকে সেই জায়গা থেকে কাঁটা তার দেওয়া নেই, যেখানে তার ফেন্সিং নেই, ফেন্সিং থেকে তারা এগিয়ে চলে আসছে, বেরিয়ে আসছে। তাদের দরকার অবশ্যই যে অনুপ্রবেশকারী কেন হবে, কিসের জন্য অনুপ্রবেশকারী হবে। আর এবার আপনাদের দেখাবো যে হ্যাঁ, শুধু এখানে লাইন যোগ করি যে কেন্দ্র সরকারের দায় এই কারণে অনেক বেশি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে উভয় হাত কার্ডগুলো হচ্ছে কি করে, স্বাভাবিকভাবে পিএম টু ডিএম, যখন রাজ্য সরকারকে অবগত না করে সরাসরি পিএম ডিএম এসপিদেরকে ডেকে পাঠায়। কিন্তু তারপরও এ রাজ্যের প্রশ্নটা যখন এ রাজ্যের মানুষের সামগ্রিক নিরাপত্তা, তখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা যৌথভাবে হাতে হাত দিয়ে কাজ করবে, সেটাই কিন্তু কাম্য। কিন্তু আজাদ শেখের কথা আপনাদের বললাম, আর এবার দেখাবো আজাদ মল্লিক। আপনাদের মনে থাকবে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার হয়েছিল এই আজাদ মল্লিক, যার মোবাইল ফোনে পাওয়া গিয়েছে 200-রও বেশি পাক নাগরিকের নম্বর। এর মধ্যে বেশ কিছু নম্বর সেভ করা ছিল ছদ্মনামে, তাছাড়াও সাংকেতিক ভাষাতেও কিন্তু পাকিস্তানের নম্বর সেভ করা ছিল, এমনই চাঞ্চল্যকর দাবি করছে ইডি। এই ফোন নাম্বারগুলি সেভ করা রয়েছে ছদ্মনামে, কোনো নাম্বার সেভ করা হয়েছে বাবাজি নামে, কোনোটা রয়েছে কালী বাবা নামে। কিন্তু শুধু ছদ্মনামে নয়, নিউমেরিক ডিজিটেও আজাদের ফোনে সেভ করা হয়েছে পাকিস্তানের নম্বর, কোড ওয়ার্ডেও সেভ করা হয়েছে। আর ইতিমধ্যেই এই সমস্ত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে আজাদ মল্লিকের ফোন বাজেয়াপ্ত করার পর দেখা যায় সব তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে, ইডি সূত্রে এমনটাই খবর। তাহলে কি শুধুই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আজাদ যুক্ত, নাকি স্লিপার সেলের সদস্য হিসাবেও সে কাজ করছিল? আমি সলিলদার কাছে এই জায়গায় যাব। সলিলদা, নিঃসন্দেহে এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতি মালহোত্রার কথা বলতেই হবে, এবং গতকাল একজন সিআরপিএফ জওয়ান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। দেখুন, খুব অদ্ভুতভাবে এদের প্রত্যেকের সঙ্গে পাকিস্তানের একটা সরাসরি যোগাযোগ, এবং কোথাও না কোথাও এ রাজ্যের সঙ্গে বা এই শহরের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ, তাদের সমানে আসা যাওয়া। দেখো, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ইজ দ্য প্রাইমারি ফাউন্ডেশন অফ বিং সিটিজেন। এটা পরিষ্কার বলে দিচ্ছে কিভাবে হবে না হবে, কি করতে হবে না হবে। এইবার দেখো, তুমি এই সমস্ত লোকরাই, আজাদ মল্লিক বলো, আজাদ শেখ বলো এবং জ্যোতি মালহোত্রা বলো, এরা কিন্তু দে আর থ্রেট ফর দি ইন্টিগ্রিটি, মানে অখণ্ডতা, ঐক্য এবং সমতা, ইকুয়ালিটি। এটা কিন্তু ভারতবর্ষের সংবিধানের মূল মন্ত্র। এরা কিন্তু তার বিরুদ্ধে। কারণ এই যে তুমি বলছো না প্যাকেজ কিছু না, তোমার এই যে পুলিশ এনকোয়ারি করলো, অমুক করলো, তসুক করলো, সব বাজে কথা। তোমার এদের সিটিজেন কিনা, এর যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়। আমি এখানে সলিল আপনার কাছে একটা জিনিস অ্যাড করতে চাইবো। আপনার নিশ্চয়ই মনে থাকবে বাংলাদেশের ঘটনা যখন ঘটছিল, সেই সময় অনুপ্রবেশ নিয়ে যখন এই একটার পর একটা ভুয়ো ভোটারের খবর আসছিল, আপনার নিশ্চয়ই মনে থাকবে একেবারে বোর্ড লাগিয়ে, যেখানে রেড চার্ট দিয়ে জাল বার্থ সার্টিফিকেটের জন্য কত, পাসপোর্টের জন্য কত, ভোটার কার্ডের জন্য কত, সেখানেও একটা রেড চার্ট বাঁধা ছিল। এখন দেখুন নাগরিকত্বের জন্য নতুন রেড চার্ট। হ্যাঁ, নতুন রেড চার্ট তো হবেই, আমি বলছি। এবং সেটা তো ধরা হয়েছে এবং এই এনকোয়ারিটা কারা করে জানো? আমি অ্যাপ্লাই করলাম বার্থ সার্টিফিকেটের জন্য, বার্থ সার্টিফিকেট জালটা দেওয়া হলো। এটা এনকোয়ারি করে একটা ঘটনা, একটা দুর্ঘটনায় আমরা একজন আজাদ শেখের কথা জানতে পারছি, কিন্তু এরকম কত শত আজাদ শেখ লুকিয়ে রয়েছে পশ্চিমবাংলার আনাচে কানাচে, কিভাবে তাদের জানা সম্ভব যদি একটা সামগ্রিকভাবে একটা নিরাপত্তা সার্বলম্বন না রাখে প্রশাসন? ভেরিফিকেশনটা করে বুথ লেভেল অফিসার। একদম, এই বুথ লেভেল অফিসাররা কারা জানো তো? অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী। এরা যে রিপোর্টটা দিচ্ছে আলটিমেটলি এটা এসডিওর কাছে যায়, এবং তাদের উপরও কি সরকার পুরোপুরি ভরসা রাখতে পারছে? কারণ সরকারেরই, প্রশাসনেরই একজন, আমরা এমএলএ এর গতকালের বক্তব্য আপনাদের দেখিয়েছিলাম, কাকদ্বীপের মন্টুরাম পাখিরা, তিনিও তো বলছেন যে একেবারে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিছু কিছু সরকারি কর্মচারী, তারা কিন্তু এই ভুয়ো ভোটার তালিকায় নাম সংযোজন, নাম বিয়োজন, এই সমস্ত কাজ করছেন। ইতিমধ্যে একজন সাসপেন্ডও হয়েছেন।
নির্বাচন আসতে এখনো প্রায় বছর খানেক বাকি, তবে তার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন বিরোধী দলনেতা। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনে গেলেন শুভেন্দু অধিকারী। কাকদ্বীপ কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি তাঁর। আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন। ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের, মানে দেশের অর্গানাইজেশন। যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গোড়াই যে এফআইআর, এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআইকে হ্যান্ডওভার করুন। সিবিআই ইডির ওপরেই দাঁড়িয়ে রয়েছে বিজেপি, পাল্টা কটাক্ষ করছেন কুণাল ঘোষ। আসলে শুভেন্দু চাইছে যে, উনি চাইছেন, বিরোধী দলনেতা চাইছেন যে সুকান্ত মজুমদারের পরিবারকে সিবিআই জেরার মুখে ফেলতে। কहीं पे নিগাহে कहीं पे নিশানা। মুখে বলছেন এক কথা, কিন্তু উনি তো জানেন যে সুকান্ত মজুমদারের স্ত্রীর দুটো, সেই জন্য উনি সিবিআই তদন্ত করছেন। আর উনি চান সিবিআই সামন করে সুকান্ত আর সুকান্তর মিসেসকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন। সমীরদা, মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু এই ভুয়ো ভোটার ইস্যুতে একেবারে হুইসেল ব্লোয়ার বলা যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কি নিজের সরকারি আধিকারিকদের ওপর পুরোটা ভরসা রাখতে পারছেন? কখনো মিষ্টির বাক্স আসা যাওয়া হয়েছে, তিনি জানেন বলছেন। কখনো সবাই খারাপ নয়, কিন্তু এর মধ্যেও কিছু গন্ডগোল রয়েছে, শস্যের মধ্যে ভূত রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলছেন। তাহলে সিবিআই তদন্তে আপত্তি কিসের? না, গাফিলতি যে কোনো একটা অংশে হয় বলেই এই ঘটনাগুলো সামনে আসে, মেনে নিতে অসুবিধে নেই। কিন্তু সেইগুলো অবশ্যই, যেগুলো সামনে আসছে সেগুলো নির্বাচন কমিশনে তার জমা পড়বে। নিশ্চয়ই সেটা ডিএম, এসপিরা বা এসডিও, বিডিও, তারা যারা আছেন দায়িত্বে, যারা এই কাজগুলো করেন, যেটা এক্ষুনি সলিলদাও বলছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু একটা সার্বিক অংশের মধ্যে দিয়ে যদি কোনো ত্রুটি ছোটোখাটো থাকে তাহলে সেইটাকে সংশোধন করা যায়, কিন্তু একটা সিস্টেমকে পুরো বদলে দেওয়া যায় না। কারণ এই সিস্টেমেই কিন্তু মানে সমস্ত ভোটার তালিকা তৈরি হয়। স্বাভাবিকভাবে শুভেন্দু বাবুরা এইভাবেই যতই মানুষের কাছে বলুক না কেন, নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনের কাছে তথ্য দিক না, স্বাভাবিকভাবে সেগুলো একটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যদি সরকার সিস্টেমেটিক্যালি চলতো, এটা খুব সহজ বিষয়। কোনো ব্যক্তি যখন মারা যায়, সেই ব্যক্তি যখন মারা যায় সঙ্গে সঙ্গে তার কিন্তু একটা জায়গায় এন্ট্রি হচ্ছে সরকারি। তাহলে সেই দপ্তর কেন সেই ডেটাটা দিয়ে ইলেকশন কমিশনকে দিচ্ছে না এবং বলছে যে আপনারা ডিলিট করে দিন? তাহলে এই যে জমিয়ে রাখার পদ্ধতি, তার মানে কি এটাই যে হ্যাঁ মারা গেছে আমরা জানি, কিন্তু ওইখানে আমরা দেব না যাতে লিস্টে থাকে? প্রশ্নটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে। দেখুন, বিধানসভা নির্বাচন 2026-এ আর ইতিমধ্যেই কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। আর তারই মধ্যে আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে, যার মধ্যে এই শহরের প্রাণকেন্দ্র ধর্মতলাও রয়েছে। কোথা থেকে আসছে, কি উদ্দেশ্যে আসছে? ধর্মতলায় পাওয়া গেল 120 রাউন্ড কার্তুজ এক যুবকের কাছ থেকে, নাম রামকৃষ্ণ মাঝি। কিন্তু কোন ঠিকানায় এই কার্তুজ যাচ্ছিল? ধর্মতলায় কার্তুজ কাণ্ডে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। হলদিয়া থেকে ধর্মতলায় আসতেই কার্তুজ সহ গ্রেফতার করা হয় ব্যক্তিকে। কেতুগ্রামের রামকৃষ্ণ মাঝি, যার কাছ থেকে 100টি 8mm পিস্তলের কার্তুজ পাওয়া গেল। বাজেয়াপ্ত হলো 20টি 7.65mm পিস্তলের কার্তুজ। বাংলার বাইরে সক্রিয় রয়েছে বড় চক্র, আরও অনেকে জড়িত। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে কয়েকজনের নাম পাওয়ার দাবি করেছেন সরকারি আইনজীবী। শুধুমাত্র ডেলিভারি বয় হিসেবে কাজ করত ধৃত রামকৃষ্ণ মাঝি। ধর্মতলায় বিপুল সংখ্যক কার্তুজ সহ গ্রেফতারির দাবি অভিযুক্তের আইনজীবী। রামকৃষ্ণ মাঝির স্ত্রী কি দাবি করছেন দেখুন। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। 5,000 টাকার মতো দরকার ছিল, গাড়ি কিস্তি করে হয়তো বিজেপি পার্টি করে হয়তো। আর একবার পুরনো ঘটনাবলী আপনাদের মনে করিয়ে দিই যে এই প্রথম তো ধর্মতলা নয়, এই শহরের আনাচে কানাচে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা প্রচুর উদ্ধার হয়েছে। ছবি একবার দেখাই। 16ই মার্চ শিয়ালদা থেকে একেবারে অস্ত্রসহ গ্রেফতারির ঘটনা ঘটে। 8ই ফেব্রুয়ারি সেই প্রচুর পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছিল বড়বাজার থেকে। বৈঠকখানা রোড 27শে জানুয়ারি এবং তার আগে 9ই নভেম্বর বৈঠকখানা বাজার থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বুলেট সবই উদ্ধার হয়েছিল। এবং অতি সম্প্রতি 30শে মার্চ আনন্দপুর থেকে
কেতুগ্রামেরই একজন মহিলা অস্ত্রসহ তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে আমি আলোচনা শুরু করব। সলিল বাবু, যেমনটা দেখালাম পরিসংখ্যান একেবারে গত 6 মাসে কিন্তু একাধিকবার এই রাজ্যে শুধু নয়, আমি এই শহরের আনাচে কানাচের বিভিন্ন জায়গা দেখালাম যেখানে কলকাতা পুলিশের এসটিএফ এর নিঃসন্দেহে বড়সড় সাফল্য। কিন্তু তার পাশাপাশি প্রশ্নটা এটা উঠবে যে কোথাও বিধানসভা নির্বাচন সামনে এসে যাচ্ছে এবং সেই কারণে এই অস্ত্রের ঝনঝনা আরো বাড়ছে, তাহলে কোথায় অস্ত্র উদ্ধার, কোথায় নজরদারি, কোথায় বা আমাদের নিরাপত্তা? দেখো 8 ফেব্রুয়ারি, 27 জানুয়ারি, 9 নভেম্বর, 30 মার্চ, এগুলো দেখো এরম তো নয় যে আনক্লেমড পাওয়া গেছে, লোক পাওয়া গেছিল, মহিলাকে পাওয়া গেছিল, মানুষ পাওয়া গেছিল, তারপরে তার অপরাধ পুনর্নির্মাণ কি হয়েছে কেউ জানে না। মানুষের কাছে প্রশ্ন, তাহলে এই সোর্স অফ প্রকিউরমেন্টে কি, কোথা থেকে এলো, কে বরাত দিল, কার কাছে যাওয়ার জন্য দিল, আজ পর্যন্ত জানা গেল না। তা সুতরাং মানুষের কাছে কিন্তু এই যে রিকভারি যেগুলো হচ্ছে আজকের এইটা যেটা বলছে, এখন যেটা বলছে, ইট মে বি এ ফ্যাক্ট, কারণ বলছে যে সে কেতুগ্রাম থেকে এসছে, ডেলিভারি বয়, এই পর্যন্ত জানা গেছে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কোনোটাই জানা যায়নি। দেখুন 30শে মার্চের ঘটনার ক্ষেত্রে আনন্দপুর থেকে যেখানে আগ্নেয়াস্ত্র সহ একজন মহিলাকে যাকে গ্রেফতার করা হয়েছিল তিনিও কিন্তু কেতুগ্রামেরই বাসিন্দা। না হতে পারে, এবং খুব ডেমনস্ট্রেবল এক্সিবিশন করে সেগুলোকে সিজার লিস্ট করা হয়েছিল রাস্তায় বসে, মানে খুব রিগর্ড, মানে এমন অনেস্টলি, কিন্তু তারপরে কিন্তু আমরা আর কেউ জানতে পারলাম না। মানুষের মনে কিন্তু এর সত্যতা এবং সততা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। তাহলে কি ঘটনাটা কি? এটা তো প্ল্যান্টেশন নয়, পুলিশ প্ল্যান্টেশন কোথায় করবে? হিউজ আর্মারি রিকভারি হয়েছে, এই হিউজ আর্মারি সোর্স অফ প্রকিউরমেন্টটা জানবে না মানুষ তো জানতে হবে কার কাছে যাচ্ছিল, কে দিচ্ছিল, কোন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছিল, কোথায় বিহার থেকে আসছে, না গুজরাট থেকে আসছে, না রাজস্থান থেকে আসছে, কেন টিম যাবে না? 4-5টা টিম চলে যাবে, গিয়ে সেখান থেকে ক্র্যাক করবে, যাতে করে টু প্রিভেন্ট ফার্দার কমিশন অফ দিস টাইপ অফ ক্রাইম। সেগুলো করার কিন্তু কোনো সদিচ্ছা নেই, এবং এই মানুষের মনে কিন্তু এই প্রশ্নগুলো আছে। দেখুন, আমি আপনি যখন নিরাপত্তা নিয়ে চিন্তিত, তখন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আচ্ছা শুরু করে দিয়েছে। টাকার লোভেই কার্তুজ সরবরাহ করছিলেন রামকৃষ্ণ, তার স্ত্রী যদিও এমনটা দাবি করেছেন, কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা সরব হয়েছে। কেতুগ্রামের তৃণমূল বিধায়ক কি বলছেন? বিজেপির 46 নম্বর এসসি মোর্চার সভাপতি এই রামকৃষ্ণ মাঝি, দেখুন একবার। তো গাড়ির ব্যবসা করে, হ্যাঁ, এবার আমাদের মিটিং মিছিলে অনেক সময় ওর গাড়ি ভাড়া নেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে কুৎসা রটানো, ওটা তো কাজ তৃণমূলের। আর মিটিংয়ে মিছিলে হাঁটছে মানেই যে বিজেপির কোনো পদে থাকতে হবে, তার তো কোনো মানে নেই। অনেক তৃণমূলের সঙ্গে তো চোর ধান দেওয়া সব ঘুরে বেড়ায়। বিজেপি পার্টি রামকৃষ্ণ মাঝি এর নাম, এই জেডপি 46-এর এসসি মোর্চার সভাপতি ছিল, এবং এলাকায় ঘুরতো, প্রচার করতো, মিটিংয়ে থাকতো, এমপির সঙ্গে মিটিংয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছে, প্রচার করেছে। জয়, প্রশ্ন তো উঠবেই। না, প্রথম কথা হচ্ছে যে অভিযোগগুলো আসছে সেটা বলে দিই, জেডপির কোনো মোর্চা সভাপতি হয় না, ওনারা এখানেই বোঝা যাচ্ছে যে মিথ্যা কথা হচ্ছে। বিষয়টা বলি, প্রথম কথা হচ্ছে যে হলদিয়া, আমার বাড়ি হলদিয়া, তো আমি একটু এক্সট্রা কনসার্ন আমার এখানে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কোস্টাল রিজিয়নে যারা পুলিশ আধিকারিক থাকে তাদের কিন্তু একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি থাকে, কারণ কোস্টাল রিজিয়নে কিভাবে এরকম আনাজানা হতে পারে আর্মসের, সেগুলোও কিন্তু নজরদারি মানে বিশেষভাবে দেখা দরকার ছিল। কোথাও গিয়ে আমার এখন কনসার্নটা হচ্ছে যে হলদিয়া থেকে এই কার্তুজগুলো ধর্মতলা অবধি চলে এলো, তাহলে হলদিয়াতে ঢুকলো কি করে, এবং হলদিয়াতে এর কোনো মজুত করা আছে কিনা বা এর কোনো র্যাকেট চলছে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে হলদিয়ার যারা পুলিশ আধিকারিক বা ইন্টেলিজেন্স তারা কি করছে ওখানে, তারা কেন ধরছে না? যে কোনো রাজনৈতিক দলের যিনি বক্তব্য রাখেন, যার বক্তব্যটা আমরা দেখলাম এখানে, তিনি কিন্তু একবারও অস্বীকার করছেন না, যিনি পরিচিত নন, এর কাছ থেকে গাড়ি নেওয়া হতো, বিজেপির মিছিলেও ইনি যেতেন, অস্বীকার করছেন না কিন্তু স্থানীয় মানুষজন। আমি বলছি যে কোনো দলের হোক, কেন ইনভেস্টিগেশন হবে না? ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক, ওনাকে কে বরাত দিয়েছিল, কে ওনাকে ডিমান্ডটা দিয়েছিল যে আপনি এটা নিয়ে আসুন, কোনো দায় নেই বলছেন। আমি কার কাছে যাবে? যে যদি হয়ে থাকে, আমি বলছি যদি হয়ে থাকে
সে আমি যতদূর শুনেছি সে ওখানে গাড়ি ভাড়া দিত, সে একটা ভেন্ডার। কিন্তু আমি যদি বলে থাকি যে একটা সাপোর্টার বা সে ভোট দেয় বিজেপিকে, আমি বলছি তাকে অ্যারেস্ট করুন, জিজ্ঞাসাবাদ করুন, কে তাকে বরাত দিয়েছিল এই গুলির, কে তাকে বলেছিল ধর্মতলা অবধি পৌঁছে দিন, এবং এর পিছনে কারা কারা যুক্ত, সে যে কোনো দলের হোক, রাজনৈতিক দলের, তাদেরকে বের করা। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় যাই। শীর্ষেন্দুদা, সত্যি তো কারা বরাত দিয়েছিল, কোথায় যাচ্ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাই। এবং সামনে যেখানে বিধানসভা ভোট, সেখানে আমাদের ভাবনা চিন্তার একটা বাড়তি জায়গা তৈরি হয়। কিন্তু আমরা দেখেছি একেবারে বিবাদী বাগ থেকে, একেবারে যেখানে বন্দুকের দোকান, সেখান থেকে টাকার বিনিময়ে কিভাবে অস্ত্র বিক্রি হয়ে গিয়েছে। তাহলে আশঙ্কার জায়গা তো তৈরি হচ্ছে। আজকে প্রধান বিরোধী দল হোক আর শাসক দলের ঘনিষ্ঠই হোক, যেই হোক না কেন, পুলিশের তো রাজনৈতিক রং নির্বিশেষে কাজ করার কথা। পুলিশ মন্ত্রী তো সে কথাই বারবার বলেন, সবকিছু হয়ে যাবার পর গ্রেপ্তার হচ্ছে। আজকে জানেন না কেন? গোয়েন্দা বিভাগ বলে তো একটা বিভাগ আছে। খোদ লালবাজার থেকে আইনি যে দোকান, সেখান থেকে বেআইনি কার্তুজ চলে যাচ্ছে। আজকে ধর্মতলা বলছেন, রাজ্যের প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে। আজকে হাতে হাতে বোমা, বন্দুক, গুলি প্রত্যেকটা জায়গায়। আজকে এই বকটুই কাণ্ডের পরে আপনাদের মনে থাকতে হবে যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছিলেন যে 2 সপ্তাহের মধ্যে কি 1 মাসের মধ্যে প্রত্যেকটা বেআইনি জিনিস উদ্ধার করতে। সে তো অনেক দিন চলে গেছে। 6 মাসের মধ্যে অন্তত 50টা জায়গায় এইসবগুলো হয়েছে। কেতুগ্রাম বলুন, আর প্রত্যেকটা গ্রামে ভর্তি এক জায়গায়। পুলিশ কি করে? পুলিশ সব জানেন। ধর্মতলায় কিভাবে যাচ্ছেন, আসছেন, লালবাজার থেকে বেরোচ্ছে কার্তুজ, জানেন না? পুলিশ সব জানে, পুলিশ করেন না। আজকে যে কার্তুজগুলো ভোটে কিংবা অন্য জায়গায় লাগে, সেগুলো ধরেন না। একদম সবিতা, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্ট বলছেন পুলিশকে চোখ কান খোলা রাখতে হবে। একেবারে বর্ডার এরিয়া হলে বিএসএফ এর ঘাড়ে তো শুধু দায় ঢালা যাবে না। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ডিএমএসপিদের চোখ খুলে রাখতে হবে, সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। তাহলে কোথায়? বিজেপি প্রথম থেকেই শান্ত বাংলাকে অশান্ত করার জন্য এবং কালিমা লিপ্ত করার জন্য যা যা করণীয়, কোনো সময় বিহার থেকে, ভাগলপুর থেকে যখন অস্ত্র আসে, সেই এসটিএফও ধরে। 2024 সালে আপনার মনে আছে বিপুল অস্ত্র ভান্ডার ধরেছিল কিন্তু এই এসটিএফ। 2021 সালে জুলাই মাসে জেএমবি জঙ্গি, তাকেও কিন্তু ধরেছে এই কলকাতা পুলিশ এসটিএফ। 2020 সালে জানুয়ারি মাসে কলকাতার টালাতে 105 কোটি টাকার মাদক, যেখানে হচ্ছে জুবের এবং ফয়াজউদ্দিন, তারা কোথাকার বাসিন্দা, উত্তরপ্রদেশ এবং মণিপুর, তালাশ সব ধরছে। এবং সব থেকে বড় কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, আপনাকে আমি বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 2023 সালে, হরিয়ানা হোক, আপনি যা যা উদাহরণ দিলেন, ভাগলপুর হোক, সমস্ত জায়গায় যে অপরাধীরা তারা কলকাতাকে ব্যবহার করছে সেফ প্যাসেজ হিসেবে, আমাদের তো তাহলে বাড়তি সতর্ক হতে হবে। করে চলে এলো, সাঁতরাগাছিতে এসে ধরা পড়লো, কলকাতা পুলিশ ধরছে শিশু পাচারকারীকে। তাহলে স্বাভাবিকভাবে যেই জায়গাগুলো দিয়ে এলো গেল বারবার, ব্যারাকপুর গেল, ক্যান্টনমেন্ট গেল, শিয়ালদা গেল, হাওড়া গেল, বনগা গেল, এবং গুজরাটের কর্মী, মানে একজন সরকারি কর্মী, তার সাথে পাকযোগ। মানে আপনি ভাবুন, যারা দেশ রক্ষা করে, সিআরপিএফ এর মানে জওয়ান, সে হচ্ছে যে মানে যে রক্ষক সেই বক্ষক। তাহলে এটা ধরেছে তো পুলিশ, আপনি সেই পুলিশের বিরুদ্ধে করছেন কি করে? তাহলে যখন আজকে রামকৃষ্ণ মাঝির কথা পরিষ্কার যুব মোর্চার সাথে যুক্ত। আসল কথা, বিজেপি করলে সাতকুরমা, বিজেপি আমি তো আপনাকে বললাম, আপনি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। রাজ্য সভাপতির ছবি থেকে শুরু করে বিভিন্ন সভাতে ছবি দেখা গেলে কিন্তু ছবি দেখা গেলে তো জয় তৃণমূল কংগ্রেস তো ছবি দেখা গেলে সেই ছবির কথা সত্যতা মানতে চায় না। যে কারোর সাথে যে কেউ মঞ্চে ছবি তুলতে পারেন, বারবার আমরা মদন মিত্র, সৌগত রায়দের বলতে শুনেছি। তাহলে আজকে ছবি দেখিয়ে কতটা সত্যতা প্রমাণ করতে পারবেন? একটা জিনিস বলি, যে আমি আবার বলছি, এই ব্যক্তি বিজেপি করুক, তৃণমূল করুক, আপনি অ্যারেস্ট করুন, তাকে জিজ্ঞেস করুন কোথা থেকে এই গুলি এসেছিল, কে তাকে বরাদ দিয়েছিল। কিন্তু আপনি এখনো পর্যন্ত আপনার নেতা তৃণমূলের যার বিশাল বড় সাদা অট্টালিকা, সেই পৌরসভা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। কোর্টের অর্ডার দিয়েছে এখনো পর্যন্ত। কেন বলুন তো? বাড়িটা ভাঙতে কি অসুবিধা? বাড়ি কেন ভাঙা হলো? বাড়ি কেন ভাঙা হলো না? সেই নেতা
দুষ্কৃতিকে নিয়ে দাদা, বিজেপি এখনো এই বলছি দুষ্কৃতিকে দিয়ে যে বিজেপি দুষ্কৃতিগুলো পুষেছেন আপনারা, সেই দুষ্কৃতির বাড়ি কোর্টের অর্ডারের পরে ভাঙতে পারলেন না। আপনারা ভেরি প্যাসেঞ্জারি করে বোঝাতে চেয়েছেন সুরেন্দ্রনাথ কলেজ পশ্চিমবঙ্গে, স্বাভাবিকভাবে বৈশাখানা বাজার পশ্চিমবঙ্গে, অশান্ত করার জন্য শিয়ালদা পশ্চিমবঙ্গে, বিজেপির এই তরজা। কিন্তু যে চাকরিহারা শিক্ষকরা যারা পথে বসে রয়েছেন, আজকে 21 দিন হয়ে গেল, গতকাল শিক্ষা সচিবের সঙ্গেও বৈঠক করলেন, যদিও সন্তুষ্ট হতে পারেননি তারা। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজকে 21 দিন। বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠক হলো গতকাল, কিন্তু সমাধান সূত্র অধরাই রইল। বাড়ল কি জটিলতা? কোন পথে বেরোবে সমাধান সূত্র? দ্বন্দ্ব কিন্তু এখনো রয়ে গেল। এবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন চাকরিহারারা। কবে রিভিউ পিটিশন হবে? নিশ্চয়তা নেই সরকারের কাছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য জানিয়েছেন শিক্ষা সচিব, এমনটাই দাবি করলেন চাকরিহারারা। পরীক্ষায় বসতে নারাজ তারা, যা হবে আইনজ্ঞের পরামর্শ মেনে, খবর সরকারি সূত্রে। অসন্তুষ্ট চাকরিহারারা, আন্দোলনকে দিল্লিমুখী করার পরিকল্পনা তাদের। প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম। ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে ম্যাডাম, আপনি রাজধর্ম পালন করুন। সবটা যখন উজাড় হয়ে যাচ্ছে তখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান। বিনা অপরাধে এতগুলো মানুষ এবং তাদের পরিবার ধ্বংস হতে বসেছে। আমরা আর কোনো পরীক্ষা দেব না। যোগ্যতা মানের পরীক্ষা, যেটা আজ থেকে 10 বছর আগে আমরা উত্তীর্ণ হয়েছি, আজকে সেই পরীক্ষায় আমরা কিন্তু কেউ বসবো না। হয় আমাদের নামে দুর্নীতি প্রমাণ করতে হবে, এই যোগ্যতা মানের পরীক্ষা আগে উত্তীর্ণ হয়েছি সেখানে থাকবে। আমাদের আন্দোলন চলবে। শীর্ষেন্দুদার রাজধর্ম পালন করার কথা বলছেন চাকরিহারারা। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকারের মুখ, তিনি বারবার বলেছেন যোগ্যদের পাশে তিনি থাকবেন, কিন্তু তার পাশাপাশি শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট যে ডাইরেক্টিভ দিয়েছে সেই অনুযায়ী তারা চলবেন। সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ খুব পরিষ্কার, একদিকে নোটিফিকেশন কতদিনের মধ্যে নিয়োগ শেষ করতে হবে, তাছাড়াও এই অযোগ্যদের চাকরি টাকা ফেরত দেওয়া নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা যেমন জানাতে হবে সরকারকে, তার পাশাপাশি এই ওএমআর শিটের মিরর ইমেজ যেটাকে একেবারে ওয়েবসাইটে দেওয়ার কথা, এখনো পর্যন্ত সেই সংক্রান্ত আপডেট কি? এটাও তো ডাইরেক্টিভ। রাষ্ট্রশক্তির ক্ষমতা প্রয়োগ করে লোভ বা ভয় দেখিয়ে হয়তো চটজলদি সমর্থন আদায় করা যায়, কিন্তু তাতে নাগরিকদের সঙ্গে সরকারের দূরত্ব ক্রমশ বেড়ে যায়। আজকে প্রতিবাদীর ওপর কঠোর মামলা দিয়ে পুলিশি হয়রানি করে আর বেছে বেছে সেই প্রতিবাদীর মুখগুলোকে গণতন্ত্রের একটা কৌশল? না, গণতন্ত্রের একটা কৌশল নয়। আজকে কেন মিরর ইমেজ, 22 লক্ষের মিরর ইমেজ কেন প্রকাশ করলেন না? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কেন যোগ্য অযোগ্যের তালিকা দিলেন না? আজকে আদালত দেখাচ্ছেন, আদালত তো আপনাকে বলেছিল যোগ্য অযোগ্যের তালিকা দিন। আজকে দিনের পর দিন আপনারা ভুল যোগ্য অযোগ্যের তালিকা দিয়েছেন, কখনো 2000, কখনো 4000, কখনো 6000। কিসের জন্যে আপনাদের অযোগ্যের তালিকাটা দিলেন না কেন? আজকে আদালতের প্রমাণ দেখাচ্ছেন, আজকে আদালত মেনে নিচ্ছেন যে আদালত বলেছে বলে 31শে মের মধ্যে আমাদের করতে হবে। কেন? এই ছেলেগুলো যখন দিনের পর দিন রাস্তায় বসে রইল, যাদের চক ডাস্টার নিয়ে শিক্ষাঙ্গনের শিক্ষা দান করার কথা, তাহলে সেই জিনিসটা আপনারা করলেন না কেন? কেন শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই জায়গায় এদের সঙ্গে দেখা করলেন না? আজকে যেদিন দেখা করেছেন সেদিন ভুল বুঝিয়েছেন নেতাজি ইন্ডোরে, আর তারপরে আপনাদের রিভিউ পিটিশন করাচ্ছেন। রিভিউ পিটিশন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গৃহীত হয়নি, ডিফেক্টিভ ক্লিয়ারিংয়ে পড়ে আছে, আপনারা জেনে রাখুন। আর সোমবার থেকে ছুটি পড়ে গেছে, কোনো রিভিউ পিটিশনের কোনো লাভ হবে না। আপনাদের ভুল বোঝানো হচ্ছে, সেটাই বুঝুন। দিল্লিগামী গিয়েও কিছু করা যাবে না, আপনাদের যা করার রাজ্য সরকার এসএসসি আপনাদের শেষ করে দিয়েছে। আন্দোলনকে দিল্লিমুখী করার কথা বলছেন এখন আন্দোলনকারীরা, কি তাদের ভাবনা চিন্তা দেখুন একবার। প্রত্যেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে, এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি, এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি।
সুমিত্রা, সরকার তো একেবারে শুরু থেকে যোগ্যদের পাশে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তার প্রাণ থাকতে একজন যোগ্য চাকরিহারা হবে না, তিনি মানবেন না। তাহলে সেক্ষেত্রে এদের সঙ্গে আলোচনা না করে কিভাবে রিভিউ পিটিশন করলো সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তা রাখেন। একটা ঘটনা, সুপ্রিম রায়ে 25,735 জনের চাকরি হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তুরিত দেন, সঙ্গে সঙ্গে প্রায় দুদিনের মধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে ডেকে বৈঠক করেন এবং স্বাভাবিক বারবার ব্রাত্য বসু তাদের সাথে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবে যে সমস্যাটা আইনের পথে চলতে বলছি, এবার স্বাভাবিক যে ঘটনাটা ঘটেছে, সুপ্রিম কোর্টকে তো মহামান্য আদালতকে তো সম্মান জানাতে হবে। স্বাভাবিকভাবে একটা রিভিউ পিটিশনের যে পদ্ধতি, সেই রিভিউ পিটিশনের সমস্ত কিছু কালকে আন্দোলনকারীরা বিকাশ ভবনে 2.5 ঘন্টা তারা অযোগ্য তাদের বাছাই করে তাদের এবং তাদের মাইনে ফেরতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা নিতে হবে। একটা ঘটনা যাই ঘটুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের থেকে সরে যায়নি। তাদেরকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি বারবার বলে আসছেন। অর্থাৎ প্রতিশ্রুতি এখনো ভঙ্গ হয়নি। কিন্তু একটা এদের মধ্যে আমি আবারও বলছি, যার চাকরি গেছে বা মানে প্ল্যানটা জানলাম না, তাদের যে মনের কি অবস্থা এটা আমি ব্যতীত। কিন্তু সমিতি একটা জিনিস পরিষ্কার হলো না, তাদের চাকরি গেছে, তারা যোগ্য না তারা অযোগ্য, সরকার সেটা কি জানে? যোগ্য অযোগ্যটা ঠিক করে দেওয়ার যেটা আমি বলছি, সুপ্রিম কোর্টে যখন সিবিআই প্রায় 7,500 কি 6,500 মানে অযোগ্য দেয়, তারপরে 25,000 কি করে চলে যায়? এই যে বিচার ব্যবস্থার কাছে আবেদন থাকবে, আজকে যদি এইটা স্পষ্ট করতে পারতো এসএসসি পর্ষদ বা রাজ্য সরকার, তাহলে কি এই প্রশ্নগুলো উঠতো? অযোগ্যদের যদি একেবারে পরিষ্কার সরিয়ে দেওয়া যেত, তাদের মাইনে ফেরত হয়ে যেত, যোগ্যরা তাদের কি আজকে পথে বসতে হতো? উত্তর সরকারকে দিতে হবে না? তার আগেও একটা জিনিস বলি, এই দিনটাই দেখতে হতো না যদি তৃণমূলের নেতা মন্ত্রীরা আজকে চাকরি দেওয়ার নামে পকেটটা না ভরতো, যদি তাদের এই টাকার বিষয়টা না আসতো, যদি নেতা মন্ত্রীদের বাড়িতে এই কোটি কোটি টাকা মজুদ না হতো, এই শিক্ষকরা যারা আজকে স্কুলে থাকার কথা তারা আজকে রাস্তায় নামতো না। এর মধ্যে অনেকে আছে যারা টপার, ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্ট, তারা আজকে কি ভুল করেছিল যে তাদের আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে? আজকে বলুন তো, সবথেকে বড় জিনিস হচ্ছে একবার শেষ করে নিন দাদা, আপনি বলেন আপনার কথা, আজকে আপনারা এদেরকে নিয়ে কি করতে চাইছেন? আপনার কথা বলছি, আপনি বললেন যে মুখ্যমন্ত্রী সময় দিয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ব্রাত্য বসু ডেকে পাঠিয়েছিল। আপনি বলুন তো, মুখ্যমন্ত্রীর এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রাম এবং ব্রাত্য বসু ডেকে পাঠা, তার সমাধান সূত্র কি হলো? সরকারই তো করছে, সরকারই তো রিভিউ করছে, আইনের মধ্যেই তো যেতে হবে। সুপ্রিম কোর্ট 31 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে। দেখো, স্বাভাবিকভাবে কিন্তু এই চাকরিয়ারা দে হ্যাভ বিন ডিচড একদম। অ্যান্ড এসএসসি বলো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলো এবং শিক্ষাদত্ত, দে আর নাও ওয়ান্টিং টু গেট রিড অফ দেম। যার জন্য 2 নম্বর হচ্ছে, আমি সমীরকে বলে রাখছি, এদের যাওয়া উচিত ছিল না সচিবের কাছে। এরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, নিদেন পক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে। যখন পরিষ্কার বলে দিল সচিবের সঙ্গে, তখনই তো জানা গেছে। এবং নেতাজি বলিনি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমার শেষ জীবন অবধি, শেষ দিন পর্যন্ত আমি আপনাদের না যায় না, সেটা যায় বেশ পদ্ধতি আইনের এবং কোন পথে সমাধান বেরোয়, আদৌ সমাধান বেরোয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।